ওয়েল, আচ্ছা আমাদেরকে পিএমআই তে লগ ইন করতে হবে। হ্যাঁ, আমাদের প্রথম কথা যে ছিল, সো উই হ্যাভ টু লগ ইন টু দ্য পিএমআই। pmi.org হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এখন সার্টিফিকেশনের মধ্যে যেতে হবে। হ্যাঁ, সার্টিফিকেশনে গিয়ে এই দেখেন, এই যে পিএমপি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এই কথাটা আসছে। আপনারা যারা প্রথমবার যারা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতেছেন আর কি, তা আপনাদের এখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর পিএমপি ক্রেডেনশিয়াল, এই কথাটা লেখা থাকবে। আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে ফেলছি, যার ফলে আমার এটা দেখাচ্ছে আর কি। তো আপনারাও একই, আপনারা যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে ফেলবেন তখন এই কথাটা আসবে আর কি। কিন্তু ইনিশিয়াল স্টেজে যখন প্রথম লগ ইন করবেন, তখন সেখানে লেখা থাকবে হচ্ছে অ্যাপ্লাই ফর পিএমপি ক্রেডেনশিয়াল, এই কথাটা লেখা থাকবে। আর একদম নিচে যখন আপনারা নামবেন, নিচে এই যে দুটো বই আছে, এই দুইটা বই ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে পিএমপি এক্সাম কন্টেন্ট আউটলাইন আর সার্টিফিকেশন হ্যান্ডবুক। এই দুইটা বই সবাইকে পড়তে বলি একবার একবার করে। তো আপনারা যারা কোর্সে এনরোল করছেন, তাদের সঙ্গে আমি এটা শেয়ার করি সাধারণত। দেখা যায় কোর্সের একদম শুরুতে প্রথম দিন যখন হয়ে যায়, প্রথম দিনের পরে আমি এই বইটা আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে ফেলি। আশা করি আর কি যে আপনারা বইটা দেখবেন। কারণ পিএমপি পরীক্ষাটা কেমনে দিবেন, পরীক্ষার মধ্যে কি ধরনের প্রশ্ন আছে না আছে, তো এইগুলা এখানে লেখা আছে। তো আপনাদের এটা দেখা উচিত। আচ্ছা, এখন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমি আলটিমেটলি আসলে ড্যাশবোর্ডের সাথে ম্যাপিংটা করা হয়। তো প্রথমে যাবেন এখানে, তারপরে আলটিমেটলি সে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনাকে। আচ্ছা, ড্যাশবোর্ডের এই জায়গাটাতে আমি বলছিলাম যে আপনারা ছবি লটকায় দিবেন। হ্যাঁ, কারণ এখন যে পরীক্ষার স্কোর শিটটা আসে, এখানে ছবি দেয়। এটা তার এক ধরনের এটা সিকিউরিটি, একটা সিকিউরিটি স্টেপ নিচ্ছে আর কি, সে বলছে আমাদেরকে এইভাবে। আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এই যে পিএমপি অ্যাপ্লিকেশন এখানে আসছে, এখানে এই কন্টিনিউ অ্যাপ্লিকেশন। আসলে প্রথমে তো আপনি শুরু করে ফেলবেন ড্যাশবোর্ড থেকে, তারপরে ড্যাশবোর্ড থেকে যখন লগ ইন করবেন তখন এটা অটোমেটিক সেভ হয়ে যায়। তো তো যাদের অ্যাপ্লিকেশনটা এখনো ফুললি কমপ্লিট হয় নাই, অটোমেটিক সেভ হয়ে যায়, তখন এই কন্টিনিউ অ্যাপ্লিকেশনটা অপশনটা আসে আর কি। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটা 90 দিন পার হয়ে যায়, আপনি ওপেন করেন নাই, তখন এই যে রিওপেন অপশনটা আসে, রিওপেন করতে বলে আর কি। এটা কোনো সমস্যা না, এটা আপনি জাস্ট ক্লিক করলেই হবে। আর ক্লোজ মানে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে ফেলবে। ইন প্রোগ্রেস দেখাচ্ছে আর কি। তো দিলাম কন্টিনিউ অ্যাপ্লিকেশন। আমাদের তিনটা স্টেপ কভার করতে হবে আর কি অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, আচ্ছা, এখানে তিনটা স্টেপের মধ্যে এই এডুকেশন, এক্সপেরিয়েন্স এবং এক্সাম ডিটেইল। আপনার আসলে প্রথমে এডুকেশনটা আসবে। আমি এগুলো সব ফিল আপ করার জন্য এভাবে দেখাচ্ছে সে। এডুকেশনের মধ্যে আপনাকে দুইটা ডাটা দিতে হবে আর কি। এর মধ্যে একটা হচ্ছে একাডেমিক এডুকেশন। তো এখানে আপনি আপনার একাডেমিক যে সার্টিফিকেশনটা, সেটা দেখাতে হবে আর কি। তো এটা আপনি ড্রপ ডাউন মেনু থেকে বের করতে পারবেন। ব্যাচেলার ডিগ্রি দিলাম, কবে পাশ করছেন, কোন দেশ থেকে পাশ করছেন, এটাও আপনার ড্রপ ডাউন মেনু থেকে আসবে। এখানে আপনার নাম চাইবে, আপনি কোথা থেকে পাশ করছেন। আর ফিল্ড অফ স্টাডি, এটাও আপনি ড্রপ ডাউন থেকে আনতে পারবেন। তো এখানে যদি আপনার নাম এলে যে আমি আমার যে স্টাডি ফিল্ডটা ছিল এটা আমি খুঁজে পাচ্ছি না, আমার নাই, হতে পারে এরকম, তখন আপনি আদার দিয়ে দিবেন, ওটি সমস্যা নাই। এই যে আদার একটা আছে দেখেন, আদার দিয়ে দিলেও হবে। এরপরে সেভ সেভ করলে আপনি দেখবেন এখানে সে টিক মার্ক দিবে আর কি। এখন অনেকে আমাকে এই প্রশ্নটা করে, ভাইয়া সেকেন্ডারি ডিগ্রি কেন দেখাচ্ছে? সেকেন্ডারি ডিগ্রি দেখানোর এক্সপ্লেনেশন আমি পাই নাই সম্ভবত। গ্যাক সার্টিফিকেশন, কিছু ইউনিভার্সিটি আছে গ্যাক সার্টিফাইড, আমরা যেমন এটিপি, আমরা তো কমার্শিয়াল প্ল্যাটফর্ম। কিছু আছে ইউনিভার্সিটি, কিছু আছে যেগুলা পিএমআই এর কন্টেন্ট তারা প্রোভাইড করে একাডেমিক্যালি। মাস্টার্স এর মধ্যে একটা কোর্স আছে আর কি। তো পিএমআই এটাকে অ্যাক্রিডিটেশনটা দিয়ে রাখছে, গ্যাক বলে, গ্লোবাল অ্যাক্রিডিটেশন সেন্টার। তো সেসব ইউনিভার্সিটি সম্ভবত অটোমেটিক অ্যাড করে দেয়, আমি যেটা ধারণা করতেছি। প্রাইমারি ডিগ্রি হিসেবে তখন সেটা হয়তো আসে। তো এটা ইটস নট এ বিগ ইস্যু, এটা নিয়ে এত অরিড হওয়ার কিছু নাই। আপনারা অডিট হবেন আসলে একাডেমিক, আপনার পড়াশোনা নিয়ে, পিএমপি পড়াশোনা যেটা দরকার, এইগুলা ভেজাইলা জিনিস নিয়ে এত অডিট হওয়ার কিছু নাই। ঠিক আছে। পরে প্রফেশনাল এডুকেশন যেটা, এটা হচ্ছে যে আমাদের 35 পিডিইউ যে কোর্সটা আমরা প্রোভাইড করছি, আমি এটা রিমুভ করে দিলাম দেখানোর জন্য। তো প্রোভাইডার নেম হিসেবে 3P, আমরা যেহেতু আমাদের কাছে কোর্স করছেন। আচ্ছা, 3P কনসাল্টিং কিন্তু দুইটা আছে। হ্যাঁ, এখানে পিএমআই এটিপি হিসেবে কনসাল্টিং, 3P কনসাল্টিং সেম নামে দুইটা অর্গানাইজেশন আছে, ভয় পায়েন না। একটা হচ্ছে আমরা, আরেকটা হচ্ছে নাইজেরিয়া একটা 3P কনসাল্টিং সেম নামে
আরেকটা অর্গানাইজেশন 2024-এ এটিপি নিছে আর কি। তো আমাদের জোন আলাদা, তাদের জোন আলাদা। তো এই জন্য অনেকে একটু কনফিউজ হয় যে ভাইয়া 3P তো দুইটা। তো এক এক নম্বরে যেটা আছে সেটাই আমরা আমরা বি বি ফর বাংলাদেশ, তো তো আমরা আগে আছি আর কি। আর ওরা তো এন ফর নাইজেরিয়া, ওরা পিছিয়ে আছে। এটা অ্যালফাবেটিক্যালি করা হয়েছে, এটা অন্য কিছু না। প্রথমটা চুজ করবেন আর কি। আর এখানে কোর্স টাইটেলের মধ্যে আমাদের সার্টিফিকেশনে আমরা যেভাবে মেনশন করছি আর কি, তো সেইভাবে লিখবেন আর কি। আর এরপরে আমাদের সার্টিফিকেশনের মধ্যে দেখবেন আমাদের স্টার্ট এবং এন্ড ডেটটা দেয়া আছে। তো আপনি আমাদের সার্টিফিকেশনে যেভাবে দেয়া আছে আপনি এক্স্যাক্টলি ওইভাবে, আমাদের সার্টিফিকেট আমরা ডেট সহ দেই। তো আপনার এখানে ডেটটা দরকার নাই, শুধু মান্থটা দিলেই হবে। তো আমি ঘরগুলো ফিল আপ করে দিচ্ছি আর কি। কোয়ালিফাইং আওয়ারটা আপনাকে ম্যানুয়ালি ঢুকাইতে হবে 35। এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি আওয়ার, এইখানে দেখেন লেখা আছে। আর আমরা 35 পিডিউ কোর্সই করাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রথম ধাপটা। প্রথম ধাপটা হচ্ছে এডুকেশন, এবং এডুকেশনের মধ্যে একটা একাডেমিক এডুকেশন, একটা প্রফেশনাল এডুকেশন। একাডেমিক এডুকেশন মানে হচ্ছে আপনার পড়াশোনা, আর প্রফেশনাল এডুকেশন মানে হচ্ছে 35 পিডিউ কোর্স। তো এটা সেভ করে দিলে তখন দেখবেন টিক মারছে আর কি। এবং যখন টিক মারবে তখন আপনি পরের ধাপে যেতে পারবেন এক্সপেরিয়েন্সে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি অডিটে সিলেক্ট হন, অডিটে সিলেক্ট হলে এইখানকার এই দুইটা ডকুমেন্টের স্ক্যান কপি, পিডিএফ তার কাছে পাঠাতে হবে আর কি। চাইবে সে একটা অপশন ক্রিয়েট করে দিবে, ওখানে তখন আপ করে দিতে হয় আর। আর যারা অডিটে সিলেক্ট হবে না তাদের দরকার নাই। আচ্ছা, নেক্সট স্টেপ কন্টিনিউ টু এক্সপেরিয়েন্স। আচ্ছা, এক্সপেরিয়েন্সের মধ্যে আমি এটা মুছে দেই। এটাই আসলে অ্যাপ্লিকেশনের সবচেয়ে ট্রিকি পার্ট আর কি। কমপ্লিকেটেড না, ইটস ভেরি ট্রিকি। আপনাকে 36 মাসের এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। এখন এই 36 মাসের এক্সপিরিয়েন্স আপনি একটা প্রজেক্টে দেখাতে পারেন, দুটো প্রজেক্টে দেখাতে পারেন, তিনটা প্রজেক্টে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। নন ওভারল্যাপিং মান্থস এখানে দেখেন সে বলে দিছেন যে আপনার এটা নন ওভারল্যাপিং হতে হবে আর কি। নন ওভারল্যাপিং মানে হচ্ছে, মনে করেন একটা স্পেসিফিক মাসে, সে 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারি আপনি দুইটা প্রজেক্ট করছেন। তো সে আসলে, আপনি দুইটা প্রজেক্ট যদি আপনি ইনপুট দেনও, সে মাস হিসেবে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস নিবে, 4 মাস নিবে না। একটা প্রজেক্টে 2 মাস আর একটা প্রজেক্টে 2 মাস, এইভাবে সে নিবে না। সে নিবে জানুয়ারি ফেব্রুয়ারি একই মাস। তো এই জন্য এই কথাটা সে ইউজ করে, নন ওভারল্যাপিং। আর লাস্ট 8 ইয়ার্স এর মধ্যে অ্যাপ্লিকেশনের আপনি যে এক্সপিরিয়েন্সটা দেখাবেন, এটা হচ্ছে লাস্ট 8 ইয়ার্স, মানে এখন 2024 তো। তো 2016-র পর থেকে আপনার অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্সটা সে কাউন্ট করবে। তো 2016-র আগের এক্সপিরিয়েন্সটা দেখালে এইখানে মাসটা সে ডিডাক্ট করবে না। আপনি সবকিছু দিবেন কিন্তু দেখবেন সে মাসটা সে 36 মাসই রেখে দিছে। এই জন্য 2016-র পর থেকে দেখাবেন। আর পিএমআই সাজেস্ট করে যে আপনি মোস্ট রিসেন্টটা আগে দেখাবেন। আপনার এখন মানে সবচেয়ে রিসেন্ট যেটা সেটা আগে দেখানো, তারপরে আস্তে আস্তে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি একটা প্রজেক্টে 36 মাস কভার হয়ে যায়, তাহলে আপনি সেটাই দেখাবেন, রিসেন্টটা যদি নাও হয়। আর মনে করেন রিসেন্ট যে প্রজেক্টটা চলছে সেটা হয়তো আপনার 36 মাস হয় নাই, হয়তো 20 মাস, 25 মাস, সেক্ষেত্রে তখন আপনাকে আরেকটা আবার দেখাতে হবে। দ্যাটস ইওর কল অ্যাকচুয়ালি আপনার। কারণ যদি অডিটে সিলেক্ট হয় তখন আপনার এইটা সে আবার পড়বে ডিটেইল। এটাই আসলে মূল অডিটের চ্যালেঞ্জটা। সে ডেসক্রিপশনটা ফুল ডিটেইল পড়বে, এবং যদি ডেসক্রিপশনটা প্রজেক্টের রিলেটেড না হয় আপনার রিজেক্ট করবে সে। রিজেকশন মানে আপনার অ্যাপ্লিকেশন রিজেকশন করবে না, দুইটা অপশন দেয় এখন। এখন দুইটা অপশন দেয়। একটা হচ্ছে তুমি ওয়েট করো, প্রজেক্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করো। আদারওয়াইজ সে বলে যে এটা রিভাইজ করো, অ্যাপ্লিকেশন ড্রাফটটা নতুন করে আবার পাঠাও যদি পাঠাইতে চাও তুমি। তো এই হচ্ছে ভেজালটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন প্রজেক্টের টাইটেল, নেম, প্রজেক্টের একটা নাম দিতে হবে। কি প্রজেক্ট আপনি করলেন, তো সুন্দর নাম দিবেন একটা। এটা আমি ক্লাসে আপনাদেরকে বলছি যে এমন ভাবে নামটা লিখবেন যাতে পরে প্রজেক্ট মনে হয়। আর এই প্রজেক্টটা আপনি যে অর্গানাইজেশনের আন্ডারে করছেন সেই অর্গানাইজেশনের নাম দিতে হবে। অনেকে আবার জিজ্ঞাসা করে, ভাইয়া এখন যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন নাকি প্রজেক্টের? প্রজেক্টটা করছেন যে অর্গানাইজেশনের থেকে, তখন সেই অর্গানাইজেশনের নাম। আর এই জব টাইটেলটা মূলত আসলে আপনার ফাংশনাল ডেজিগনেশন, প্রজেক্ট ডেজিগনেশন না, ফাংশনাল। যেমন সে জিএম, এজিএম, ম্যানেজার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এরকম আমরা জব রোল ক্যারি করি আর কি। সেইটা জানতে চাচ্ছে। এটা হচ্ছে এই সময়কার এই প্রজেক্টে থাকা অবস্থায় অর্গানাইজেশনে আপনি যে রোল প্লে করতেন আর কি। তো দিলাম আমি ম্যানেজার, ম্যানেজার ছিলাম। আচ্ছা, এরপরে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্টটা জানতে চায়। তো এগুলো এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। অনেকে বলে যে ভাইয়া কোন ডিপার্টমেন্ট দিব, আরে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্ট দিবেন। যদি না থাকে, দেখা যাচ্ছে যে আমার ডিপার্টমেন্ট কমন পড়ে নাই, যে ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্ট এখানে নাই, সেক্ষেত্রে আপনি আদার অপশন দিতে পারেন। আদার অপশন দিয়ে আপনি লিখতে পারবেন
যে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। আপনি যদি মনে করেন যে না আমি দিব না, তো সেক্ষেত্রে আপনি আরেকটা অপশন আছে মজার, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। নট অ্যাপ্লিকেবল, আমার কোনো ডিপার্টমেন্ট ছিল না, আমি নিজেই মালিক, কোনো সমস্যা নাই। ঠিক আছে না? সো এটা আসলে পিএমআই নিজেদের কিছু স্ট্যাটিস্টিক্স মেনটেন করার জন্য এগুলো সে কল করে দেখে আসলে কোন ডিপার্টমেন্টের লোকজন এই পিএমপি পরীক্ষা দিচ্ছে। আর অর্গানাইজেশনের প্রাইমারি ফোকাস, মূল ব্যবসা কি তাদের, আপনার অর্গানাইজেশন কিসের ব্যবসা করে? অ্যারোস্পেস, আর্ম ফোর্সেস, আছে আর কি এখানে অনেকগুলা। এটা খুব বেশি ইনক্লুসিভ না, তো দেখবেন হয়তো এখানেও আপনি কমন পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি আবার আদার দিতে পারেন। আদার দিয়ে দিয়ে বলতে পারেন যে ভাই আমি তো কনস্ট্রাকশনে কাজ করছিলাম, কোনো সমস্যা নাই। এইখানে আমি একটা সাজেশন সবাইকে দিই যে প্লিজ অ্যাপ্লাই হাইব্রিড। কারণ অ্যাজাইল যদি প্রজেক্ট আপনি দেন, অ্যাজাইল প্রজেক্টে আসলে আপনাকে অনেকগুলো প্রজেক্ট দেখাইতে হবে। অ্যাজাইল প্রজেক্টে তো ডিউরেশন কম, ছোট, 6 মাস ম্যাক্সিমাম, 6 মাস, 1 বছর। তো যদি 6 মাস ধরে একটা প্রজেক্ট চলে তাহলে আপনাকে 6টা প্রজেক্টের দেখাতে হয়। আর অ্যাজাইলের প্যাটার্নটাও আসলে একটু ডিফারেন্ট। তো এই জন্য আমি, আর হাইব্রিড যেটা, সরি ওয়াটারফল যেটা, ওয়াটারফল আসলে এখন ওয়াটারফল থেকে, পুরো ওয়ার্ল্ড ওয়াটারফল থেকে নিজেদেরকে সরায় নিচ্ছে। ওয়াটারফল ইজ নট এ ভেরি গুড কনসেপ্ট, কারণ এখানে ভ্যালুর দিকে আসলে ফোকাসিংটা কম। সে আসলে আউটপুটটাকে ফোকাস করে, আউটকামকে ফোকাস করে না। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা নাও মুভিং টুয়ার্ডস হাইব্রিড। হাইব্রিড হচ্ছে যেখানে আপনি ট্রেডিশনাল যে কনসেপ্ট গুলো আছে ওয়াটারফল অথবা অ্যাজাইল, দুটা মিক্স আপ, এটাই আসলে ওয়ে অফ ওয়ার্কিং। তো এই জায়গাটায় আমি সবাইকে একটা সাজেশন দেই আর কি, মানা না মানা আপনার ইচ্ছা। তো হাইব্রিড দিলে ভালো, বাট এটা মানতেই হবে তা না, ওহি না, এটা সাজেশন। এরপরে টিমের সাইজ ক্লাসিফাইড করতে পারেন যে না আমি টিমের সাইজ বলতে চাই না। আমি বলি যে না আমি বলবো, বলেন, অসুবিধা নাই। বাজেটে ক্লাসিফাইড করতে পারেন। ক্লাসিফাইড মানে হচ্ছে আমি বলতে চাই না, নন ডিসক্লোজড, বললাম বাজেট বললাম, অসুবিধা নাই। এইখানে হচ্ছে আপনার প্রজেক্টের স্টার্ট এবং এন্ড ডেট, প্রজেক্টটা কবে শুরু করছেন, মান্থ জানতে চাচ্ছে, এখান থেকে সে আসলে মান্থটা কাউন্ট করবে। তো দিলাম আর কি 2020। ইন প্রোগ্রেস দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। ইন প্রোগ্রেস দিলে এটা সে ধরে নেবে প্রজেক্ট ইজ অনগোয়িং, তখন আপনার এটা লাগবে না। আর যদি প্রজেক্টটা ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে মেনশন করে দেন এই আমার প্রজেক্টটা শেষ হয়েছে আর কি। হ্যাঁ, এরপরে যেটা আছে, এখানে আমার ডেসক্রিপশন লিখতে হবে। এটাই আসলে মূল জায়গাটা। তো এখানে দেখেন সে বলে দিচ্ছে কিন্তু হাই লেভেল ডেসক্রিপশন, যেখানে কিনা আপনার প্রজেক্টের অবজেক্টিভ থাকবে, আউটকাম থাকবে। অবজেক্টিভ উইল কাম ফ্রম দ্য বিজনেস কেস, বিজনেস কেসের সাথে আপনি মিশন ভিশনকে ম্যাপ করবেন। আউটকাম মানে হচ্ছে এখান থেকে কি লাভ হবে আপনার, এটাও বিজনেস কেসের একটা পার্ট। এরপরে আপনার রোল দিতে হবে। ইওর রোল, আমি যেটা বারবার বলি যে প্রজেক্ট ম্যানেজার দেখান। এখন অনেকে বলে ভাইয়া প্রজেক্ট ম্যানেজার তো ছিলাম না, সেক্ষেত্রে প্রজেক্টের একটা লিডিং রোল দেখাইতে হবে। মোট কথা আপনার আন্ডারে একটা টিম কাজ করছে, 10 থেকে 12 জন মিনিমাম একটা টিম কাজ করছে, যে টিম আপনি চালাইছেন। পিপুল ম্যানেজমেন্ট দেখাইতে হবে। পিপুল ম্যানেজমেন্ট দেখানোর জন্য আপনার টিমকে লিড করতে হবে। এই টিম লিড প্রজেক্ট ম্যানেজার হইলে ভালো, না হইলেও সমস্যা নাই, কিন্তু প্রজেক্ট ম্যানেজারের মতো করে আসলে একটা টিমকে লিড করছেন, এইভাবে একটা রোল দেখাইতে হবে আর কি। সো প্রজেক্ট লিডার ইজ ভেরি ফাইন, অসুবিধা নাই। প্রজেক্ট লিডার ছিলাম, প্রজেক্ট ম্যানেজার ছিলাম, সমস্যা নাই, দেখাতে পারেন। ডেসক্রিপশনের মধ্যে তখন মেনশন করতে হবে যে আমার আন্ডারে 8 থেকে 10 জনের টিম ছিল। তো আপনার এখন এই যে রেসপন্সিবিলিটি এবং ডেলিভারেবলস, এখানে আসলে আপনাকে, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে আপনি ওয়ে অফ ওয়ার্কিং। আপনি, আমরা যেটা লেসন 3-তে যে আলোচনাটা করছি, যারা ইসিও ভার্সন 3-তে কোর্স করছেন এখানে, তাদের লেসন 3-তে, আর যারা ইসিও ভার্সন 2-তে অথবা 1-এ কোর্স করছেন এখানে, জানি না কয়জন আছেন, তাদের লেসন 2-তে যেটা ছিল প্ল্যান দ্য প্রজেক্ট। তো ওইখানে এই যে কথাগুলো ছিল, ডাব্লিউবিএস বানাইছি, গ্যাং চ্যাট করছি, কন্ট্রোল অ্যাকাউন্ট করছি, কন্টিনিউয়াস রিজার্ভ করছি, এগুলো হচ্ছে ওয়ে অফ ওয়ার্কিং। এগুলো আপনি লিড করছেন, আপনি বানাইছেন আর কি, আপনি আপনার আন্ডারে আপনার সুপারভিশনে বানানো হচ্ছে। এই ধরনের কথা থাকতে হবে। নাম্বার 1, এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে পিপুল ম্যানেজমেন্ট, যেটা একটু আগে বললাম। আপনার আন্ডারে টিম ছিল, এই টিমটা ক্রস ফাংশনাল টিম, এই টিমকে অনবোর্ড করছেন, টিম চার্টার তৈরি করছেন, তারপর টিমের মধ্যে কনফ্লিক্ট দূর করার জন্য গাইডলাইন তৈরি করছেন, টিমের গ্যাপ অ্যানালাইসিস করছেন, করে আই শেপ থেকে টি শেপে আনার চেষ্টা করছেন। তো এই হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট। আর বিজনেসে তো এখানে আমাদের আছেই, এই যে এখানে আমরা বিজনেসের কথা লিখবো, ভ্যালু, এই 3টা কাভার হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা পিএমপি পরীক্ষা যে 3টা ডোমেইন, বিজনেস, প্রসেস, পিপল, ওয়ে অফ ওয়ার্কিং, একটা হচ্ছে পাওয়ার স্কিল, আর বিজনেস অ্যাকম্যান, এই 3টা আপনাকে এই ডেসক্রিপশনের মধ্যে দেখাইতে হবে, কভার করছেন আপনি। এই হচ্ছে আসলে মূল জিস্ট। ঠিক আছে, এরপরে এক্সিকিউশন স্টেজে আপনি টিমকে কাজ করতেছে, টিমের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিক্ট সলভ করছেন, কিছু প্রেডিক্টিভ কথা বলেন, চেঞ্জ ম্যানেজমেন্ট, চেঞ্জ অ্যাপ্রুভ হয়েছে, কন্টিনিউয়াস রিজার্ভ ফলো আপ করছেন, দেখছেন। তো এই কথাগুলো তখন থাকা, এবং টিমের জন্য ডেইলি স্ট্যান্ড আপ মিটিং করছেন, টিমের কেপিআই সেট করে দেখছেন পারফরমেন্স বাড়তেছে কিনা,
ক্লাসের মধ্যে যে টপিক বেসড কথাগুলো আমরা বলছি, তা আপনি ডেসক্রিপশনের মধ্যে ওগুলো মেনশন করতে হবে যে ইয়েস আমি এইভাবে কাজগুলো করছি। এরপরে প্রজেক্টের ক্লোজিংটা দেখাইতে হবে, যেহেতু আমি এখানে অনগোয়িং দেখাচ্ছি না, আমি এটা দেখাচ্ছি প্রজেক্টটা শেষ হয়ে গেছে, যার ফলে আমাকে এখন এখানে প্রজেক্টের শেষে যে কাজ, একদম লেসন 6-এ যেটা আছে, ক্লোজ দ্য প্রজেক্ট। আর যদি আপনারা ইসিও ভার্সন 2-তে করেন সেক্ষেত্রে আহ, ইয়েতেই লেসন 2 শেষের দিকে আছে আর কি, প্রজেক্ট ক্লোজ করা, কিভাবে ক্লোজ করতে হবে। তো আলটিমেটলি আপনাকে ফাইনাল রিপোর্ট তৈরি করতে হবে, রিসোর্সকে অ্যাজ পার রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান রিলিজ করতে হবে, এরপরে আপনাকে আর্কাইভিং করতে হবে সবকিছু, কাস্টমার যে হ্যাপি ছিল, আর যদি কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্টের এই যে পেমেন্ট গুলো ক্লিয়ার করে ফেলতে হবে। এই আপনার, তারপরে আপনার লেসন্স গুলো আর্কাইভ করে, ব্যাস এই হচ্ছে আমাদের শেষ হয়ে গেল প্রজেক্টটা। এই কথাবার্তাগুলো আপনাকে 200 থেকে 500 শব্দের মধ্যে লিখতে হবে। এটার জন্য আমি আপনাদের সঙ্গে ড্রাফট শেয়ার করি, এই ড্রাফট গুলো দেখে দেখে নিজে নিজে বানাইতে বলি আর কি। তো ওইটা এই আপনার প্রজেক্টের মতো করে লিখে তারপরে এখানে সাবমিট করতে হবে আর কি। যদি অডিটে সিলেক্ট হন সেক্ষেত্রে আপনার এই প্রজেক্টের রেফারেন্স একজনের নাম চাইবে সে, এবং তাকে সে বলবে যে দেখো এই যে ফেরদৌস, মিস্টার ফেরদৌস, উনি এই প্রজেক্টটা করছে, আমাদেরকে এই তথ্যগুলো দিচ্ছে, তুমি এখন দেখো তথ্যগুলা ঠিক আছে কিনা। তো উনি জাস্ট ভেরিফাই করে দিবে যে ইয়েস, এইটুকুই তার কাজ। পিএমআই এইটা পড়বে, পড়ে যদি দেখে যে হ্যাঁ এখানে পিপল প্রসেস বিজনেসের 3টা ডোমেইন কভার হয়েছে, তখন সে আপনাকে বলবে ইউর এলিজিবল ফর পেমেন্ট করতে বলবে আর কি, আপনার সাইকেলটা স্টার্ট হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি। তো আই এম সেভিং দ্য এক্সপেরিয়েন্স। তো এখান থেকে দেখবেন এখন উঠে আসবে 36 মাস কভার হয়ে গেছে আর কি, আমাকে এখন পরের ধাপে যেতে দিচ্ছে সে। আলটিমেটলি এটা কভার না হলে পরের ধাপে যেতে দিবে না। আগেটা যেরকম ছিল, আপনি যদি এডুকেশন কভার না করেন এই ধাপে আসতে পারবেন না। আচ্ছা, এখন এখানে যদি আমার একটা প্রজেক্টে 36 মাস কভার না হয় তাহলে কি হবে? তো আমি আপনাদেরকে দেখাই সেটাও। তো আমি যদি এটাকে কমাই দিই, মনে করেন এটা 24 ছিল, তো আমি 24 কমায় 22 করে দিলাম, তখন সে আরেকটা অ্যাড করতে দিবে, অ্যাড করতে বলবে আর কি সে। এই দেখেন এখানে 24 মাস, তার মানে আমার শর্ট আসছে এখনো, প্রজেক্টের নাম দিয়ে দিছে সে, এবং এখানে অ্যাড এক্সপিরিয়েন্স কথা বলতেছে, অ্যাড অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স। তো আমি যখন এটা ক্লিক করবো তখন সে আবার আরেকটা ওপেন করবে। এই উপরে দেখেন একটা আছে, নিচে সে আরেকটা দিয়ে দিচ্ছে, একই জিনিস আপনাকে আবার ফিল আপ করতে হবে। আর আপনি যদি একটা দিয়ে 36 মাস করে ফেলেন তাহলে সমস্যা নেই। আপনি যদি ইন প্রোগ্রেস দেন, এখানে একটা জিনিস বলি, যদি ইন প্রোগ্রেস দেন, ইন প্রোগ্রেসে তাহলে প্রজেক্টের ক্লোজিংটা তো এখনো হয় নাই। অনেকে এটা জিজ্ঞাসা করে, ভাই আমার তো প্রজেক্ট এখনো শেষ হয় নাই, চলছে, তাহলে আমি ক্লোজিং কিভাবে দেখাবো? সেক্ষেত্রে আপনি অ্যাজ পার প্ল্যান বলবেন, কিভাবে ক্লোজ করবেন বলে ঠিক করছেন সেটা বলে দিতে হবে। যে আমরা একটা ক্লোজিং প্ল্যান দ্বারা করেছি, রিসোর্সকে রিলিজ করে দিব, ডকুমেন্টটাকে আর্কাইভ করব, প্রকুরমেন্ট গুলোকে কমপ্লিট করে ফেলবো, এই যে করব করব ভবিষ্যতের কথা বলছেন আর কি, এগুলো তখন বলতে হবে যে আপনি কিভাবে আসলে প্রজেক্টটা ক্লোজ করবেন বলে ডিফাইন করছেন। দিস ইজ ফাইন, সমস্যা নাই, দিতে হবে। ক্লোজিং এর স্টেটমেন্টটা দিতে হবে, কারণ না হলে সে ধরে নিবে এটা একটা অনগোয়িং প্রসেস, অপারেশন মোডে চলতেছে আর কি। তো এই হচ্ছে আমাদের মূল জায়গাটা আর কি। আর আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি আর কি, সেটা তো আপনারা সবাই জানেন মেইলে। তো সেখান থেকে আসলে আমি সবাই কাছে আশা করি যে আপনারা আসলে এখান থেকে কন্টেন্টটা নিবেন, নিয়ে নিজের মতো করে লিখবেন আপনার প্রজেক্টটা, তাহলে আপনার নিজেরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। পরীক্ষা যখন দিবেন তখন তো আসলে এটার উপরেই পরীক্ষা হবে, ঠিক আছে না? আচ্ছা, নেক্সট, পরের ধাপে চলে যাচ্ছি আর কি। আচ্ছা, এক্সাম ডিটেলের মধ্যে এখন 2টা জিনিস নতুন আমার অ্যাড করছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি আসলে কোথায় পরীক্ষা দিবেন, এটা এখনো লোড হচ্ছে, এখন লোড হওয়া শেষ হয় নাই, এই যে লোড হয়েছে আর কি। আর আপনার সিটিজেনশিপটা জানতে চায়, তো কোথায় পরীক্ষা দিবেন, আর আপনি কোন দেশের বাসিন্দা, সিটিজেনশিপ কোন দেশের। এখন সার্টিফিকেটের নিচে এই সিটিজেনশিপটা লিখে দেয়, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউএসএ হলে ইউএসএ, নতুন করছে আর কি এটা। ওয়েল, এটা একটু দেখতে হবে আপনাকে, কারণ আপনি যদি বাইরের কোনো দেশে পরীক্ষা দেন সেক্ষেত্রে এক্সাম ফিসটা ভ্যারি করতে পারে। আপনি যদি টিয়ার 1, আমরা যেমন বাংলাদেশ টিয়ার 3-তে আছি, আমাদের এক্সাম ফিটা কম, $284। যারা টিয়ার 1-এ আছেন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইভেন সৌদি আরবও এখন টিয়ার 1-এ চলে গেছে, ইনকাম বেসড, তাদের এক্সাম ফিটা বেশি। আর টিয়ার 2 আছে, টিয়ার 2-র মধ্যে আমি ঠিক জানি না, মালদ্বীপ আছে বাংলাদেশে এই এই রিজনের মধ্যে, ফিলিপাইন টিলিপাইন এরা আছে মনে হয়, ব্রাজিল। তো এরা হচ্ছে টিয়ার 2, এদেরটা মাঝামাঝি অবস্থায়, আমাদের সবচেয়ে কম। তো এই হচ্ছে আমাদের লোকেশন। তারপরে কিছু আইডেন্টিফিকেশন চাইবে, এটা অটোমেটিক নিয়ে নেয় সে, আপনি যখন রেজিস্ট্রেশন করছেন তখন যে নামটা বলে ইউজ করছেন সেগুলো সে নিচ্ছে এখান থেকে। আপনি চাইলে এডিট করতে পারেন,
তো এটা তো ইম্পর্টেন্ট কিছু না, আপনি যদি দেখেন যদি না মিল থাকে সেক্ষেত্রে আপনি এডিট করে নেবেন। আচ্ছা, এখন আপনার এইখানে যে নামটা আছে, হ্যাঁ, এইখানে রেজিস্ট্রেশন করছেন যে নামে আর কি, এই নামটা অবশ্যই আপনার আপনি যে পরীক্ষার হলে যাবেন যে আইডিটা নিয়ে তার সঙ্গে ম্যাচিং থাকতে হবে এই নামটার। হ্যাঁ, তো এই জন্য আমরা রুহুল আপনাদেরকে মেইলে বলে দেয় যে আপনার সার্টিফিকেট নেম অনুযায়ী আপনি রেজিস্ট্রেশনটা করেন। তো কারণ আপনি তো, সরি, সার্টিফিকেট মানে আপনার পাসপোর্ট নেম, পাসপোর্টের কথা বলে আর কি, সে পাসপোর্ট নেম অনুযায়ী রেজিস্ট্রেশনটা করেন। কারণ মোস্টলি মানুষ পাসপোর্ট নিয়ে পরীক্ষা দিতে যায়, না হলে এনআইডি নিয়ে যাবে আর কি। তো ওটার সঙ্গে এই নামটার মিল থাকাটা দরকার। মিল না থাকলে সেন্টার ভেজাল করতে পারে আর কি। কারণ দ্য অনলি অথেন্টিকেশন হচ্ছে এই নামটা। পিএমআই এই মেইলটাই আপনাকে ফরওয়ার্ড করে দিবে, এবং এটারই একটা কপি সে, আপনি যে সেন্টারে পরীক্ষা দিবেন সেখানে সে পাঠায় দিবে। সে তখন এই নামটা মিলাই দেখে নামটা মিলছে কিনা, আর অন্য কোনো অথেন্টিকেশন নাই। তো এই জন্য আপনাদের এটা একটু মাথায় রাখবেন। আর সার্টিফিকেট নেমটা আবার সে নতুন করে জানতে চায় কি নামে সার্টিফিকেটটা প্রিন্ট হবে। অনেকের সময় দেখা যায়, যেমন আমার মোহাম্মদ এবং এমডি আছে, যেমন আমি এখানে আমার নামের মধ্যে মোহাম্মদ পুরোটা, সার্টিফিকেটে আছে এমডি। তো যদি কারো নামের মধ্যে এই ধরনের কোনো কিছু ডিসক্রিমিনেশন থাকে, তো সেটা আপনি কাভার করতে পারবেন। এই জন্য সার্টিফিকেট নেমটা সে একটু আলাদা করে চায় আর কি। তা আপনি দিলেন আর কি, পুট করে তখন সেভ করতে হবে আর কি। এটা পিএমআই দুইটা রেজিস্ট্রি মেনটেন করে, একটা হচ্ছে পিএমআই এর অনলাইন রেজিস্ট্রি একটা আছে, আর একটা হচ্ছে যে সার্টিফিকেট। তো এই দুইটা নামের মধ্যে মিল তো থাকা দরকার, বাঞ্ছনীয়, যদি না আমার মতো হয় আর কি, মোহাম্মদ এন্ড এমডি। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের এই যে কোনো এক্সাম অ্যাকোমোডেশন লাগবে কিনা। তো লাগার কথা না, হিয়ারিং এইড সাপোর্ট লাগে অনেকের, কোনো ডিসেবিলিটি থাকলে সেটা লাগে। এই ধরনের সেন্টার বাংলাদেশে নাই। তো যার ফলে আপনি যদি এটা চুজ করেন তাহলে ইউল বিন ট্রাভেল, আপনার পরীক্ষা সেন্টার চুজ করে হয়তো সমস্যা হবে, তখন অপশন পাবেন না। তো আমার লাগবে না। এরপরে আমাকে এগ্রি করতে হবে, এটা তো চেকবক্স। তখন এই যে সাবমিট অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আর কি, এটা ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল আর কি। তো সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেইল পাবেন, দুই ধরনের মেইল। একটা হয়তো বলবে ইউর অ্যাপ্লিকেশন ইজ রিভিউড। যদি রিভিউড কথাটা আসে তখন বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অডিটে পড়ে নাই। 5 দিন পরে অটোমেটিক আপনাকে পেমেন্ট অপশনটা দিবে। আর যদি সে বলে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাকচুয়ালি অডিট, ইউ হ্যাভ সিলেক্টেড ফর অডিট, তখন আপনাকে এখানে যে আমরা দেখালাম, এইখানে এডুকেশন এবং এক্সপেরিয়েন্স, এই এই দুইটা জিনিস, এই দুইটা ঘরে, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, এগুলো তখন আপনাকে একটা উইন্ডো দিবে। সে উইন্ডো দিয়ে বলবে তোমার সার্টিফিকেট গুলো আপ করো, এবং তোমার এক্সপেরিয়েন্স, এটার জন্য এক্সপিরিয়েন্সটা অথেন্টিকেশনের জন্য একজন রেফারেন্সের নাম দাও। তো আপনি যখন তাকে এই মেইল আইডিটা দিবেন, মেইল আইডি, যার মেইল আইডি দিবেন তার কাছে সে একটা মেইল পাঠাবে। সে মেইলে সে বলবে যে তুমি, তোমার এই ক্যান্ডিডেট পিএমপি পরীক্ষার জন্য একটা অ্যাপ্লিকেশন সাবমিট করছে, তুমি এটা ভেরিফাই করে দাও। তো উনি জাস্ট সিম্পলি লিখে দিবেন যে ইয়েস, উনি যে কাজটা করছে সত্য আছে, ঠিক আছে আর কি। ইউনিভার্সিটিতে যেমন টিচাররা পিএইচডি করার সময় একটা অথেন্টিকেশন একটা সাইন টাইন দেয়, সেরকম আর কি। এরপরে বাকি সে আপনার এটা পড়ে দেখবে। এই মোটামুটি। কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? ভাইয়া, হুম। আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছে। তো ওরা তো 365 ডেজ টাইম দিচ্ছে। তো তো আমি কি পেমেন্ট দেওয়ার পরে আবার নতুন করে 365 কাউন্ট হবে না মানে না, এক্সামের জন্য? সমস্যা না না, তোমার ওইটাই। হ্যাঁ ওইটাই তো, কাউন্ট তো শুরু হয়ে গেছে। এখন তুমি, ও মানে এখন থেকে 1 বছরের মধ্যে পেমেন্ট যখনই দেয় 1 বছর টাইম আমার হাতে নেবে? ইয়েস, কথা সত্য। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো টাকাটা এখন দিলেও যা, মানে এখন যে মেম্বারশিপ নেওয়াটা যা, আবার আমি যদি 20 দিন পরে নিই তাও একই জিনিস, ভ্যালু কোনো এক্সট্রা চেঞ্জ হচ্ছে না, সেম থিং, রাইট? রাইট। ও, তাহলে তো আমরা পেমেন্ট করেই ফেলতে পারি। হ্যাঁ, আপনি আমি তো অ্যাপ্লিকেশন, ওয়েট করছিলাম, যেহেতু আমি প্ল্যানটা করছি ভাই আমি সেপ্টেম্বরের শেষের দিকে দিব। আপনি আমি ভাবছিলাম যে আপনি অগস্টের দিকে। আপনি মেম্বারশিপটা নিয়ে নেন। মেম্বারশিপ নিয়ে হুম হুম। আপনি ওই পিএমআই কন্টেন্ট গুলো তখন নামাতে পারবেন কন্টেন্ট পিএমআই। গুলো নামাইতে পারলাম, হ্যাঁ হ্যাঁ। আর আপনি এক্সাম ফিটা দিলে আপনি সেন্টারের ডেট গুলা লক করে ফেলতে পারবেন আর কি। কারণ রাইট। সেন্টার যেমন এই যে আমাদের তো ইয়ে ভাই পরীক্ষা দিবে, তো সেন্টার যেমন বাই পাই বনানীতে সিট একটু রাশ থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ, ভালো জি। সেন্টারে দেখা যায় আপনি আপনার চয়েসের ডেট হয়তো নাও পেতে পারেন। এই জন্য অনেকে যেটা করে যে এক্সাম ডেটটা নিয়ে নেয়,
এক্সাম ডেট হুম। আপনি 2 মাস পর্যন্ত সে মনে হয় আপনাকে ক্যালেন্ডার দেখাবে, যতক্ষণ আমি জানি। প্রমেটিক মানে নেক্সট 2 মান্থস ক্যালেন্ডার সবসময় ওপেন রাখে। যেমন এটা হচ্ছে আমার জুলাই মাস, তো আগস্ট সেপ্টেম্বর ক্যালেন্ডার ওপেন করে রাখবে, তো আপনি আপনার চয়েস মতো ডেটগুলো নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি 7 দিন আগে পেমেন্ট করে ডেট নিব, তখন একটা রিস্ক থাকে আর কি, যে আপনি হয়তো দেখা যাচ্ছে আপনার ওই ডেটটা পেলাম না। ওই ডেটটা পাবেন না আর কি, ওই ডেটটা রাইট। সিট বুক হয়ে এখন গেছে। ক্লিয়ার, আমি ওই ক্লিয়ার হয়ে গেছে যে 365 তো কাউন্টিং শুরু হয়ে গেছে অলরেডি, রাইট? হুম, তো রাইট। এর মধ্যেই করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, শুনলি ক্লিয়ার, এটা আমরা আমি আর অল্প ফেরদৌস দিতেই ভাই সেমটাই ভাবছিলাম। আমরা হুম। ভাবছিলাম যে ওই পেমেন্ট যখন করবো তখন থেকে 365 হবে। না রাইট, না না রাইট, না না না, আমি ক্লাসে এটা বলছি তো। আমি বলছিলাম যে এক্সাম সাইকেলটা শুরু হয় আপনার এলিজিবল ফর পে এখান থেকে আর কি। এখন আপনি যদি দেরি করে পেমেন্ট দেন, আপনার ওইদিকে সময় কমে যাচ্ছে, আপনি সময়ের দিকে পাবেন আচ্ছা না আচ্ছা। আর কি। তো ইউজুয়ালি না, আসলে, পড়াশোনা শুরু করছি ইনশাল্লাহ ভাইয়া। আর 1 বছর তো অনেক লম্বা সময়। অনেকে তো এক্সাম ফিও দিয়ে ফেলে, আমি তো মানা করি অবশ্যই এক্সাম ফিটা আগে দেওয়া ঠিক না, কারণ অনেকে দেখা যায় এক্সাম ফি দিয়ে ফেলে, দিয়ে ফেলার পরে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে না। তো এই একটা ঝামেলা আর কি তখন। তো মোটামুটি এই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম কই ম্যাডাম, থিংস আর ক্লিয়ার রাইট? এক্সাম ভাই, আরেকটা কথা, এক্সাম ফি না দিলে কি ডেট ফিক্স করা যাবে না তো, না? না, এক্সাম ফি তো না দিলে এক্সাম ফি দিতে হবে। এক্সাম ফি না দিলে সে আপনাকে সাইটের অ্যাক্সেস দিবে না। তাই তো এক্সাম, আপনাকে এক্সাম ফিও তো দিতে হচ্ছে তাহলে। হ্যাঁ এক্সাম ফি দিলে আপনি এই ডেট নিতে পারবেন, যেটা বলছি আর কি। আপনি রাইট। আপনি যদি মেম্বারশিপ নেন তখন পিএমআই এর অ্যাক্সেস গুলো পাবেন, এরপরে হ্যাঁ, এক্সাম ফি দিলে সাইটের ডেট নিতে পারবেন। বুঝতে পেরেছি। এইভাবে আসলে সবগুলা। তো এগুলো করে নিয়ে ভাইয়া রাখাই তাহলে ভালো, আপনার মিস বেস্ট না থাকে। সাজেশন হচ্ছে, তোমার অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, তুমি মেম্বারশিপটা নিয়ে ফেলো। মেম্বারশিপ নিয়ে পিএমআই এর যে যত আপনার কন্টেন্ট বেস্ট মন্টেন্ট বেস্ট আছে। সাজেশন হচ্ছে যে এই মেম্বারশিপটা নিয়ে নিই না, হ্যাঁ, মেম্বারশিপ সাইকেলটা যদি পরে একটু প্রিপারেশনটা আর একটু শক্ত পাকাপোক্ত হইলে তখন পেমেন্টটা দিই। হ্যাঁ, রাইট। আচ্ছা। তুমি তুমি এটা আসলে তোমার নিজস্ব কমিটমেন্টের উপর ডিপেন্ড করবে। তুমি যদি বলো যে না ভাইয়া আমি পরীক্ষা দিবই, সেক্ষেত্রে তুমি এক্সাম ফি এখনো দিয়ে দিতে পারো, ডেটও নিয়ে নিতে পারো। কিন্তু দেখা যায় আমাদের অনেক না, ধরনের ইস্যুস পরীক্ষা থাকে তো। পরীক্ষা দিব ইনশাল্লাহ ভাইয়া, পরীক্ষা দিব, কিন্তু ওই একটু ক্লাসের সময় একটু ফাঁকি ঝুঁকি দিচ্ছি, তো এখন আবার নতুন করে ওই আপনার রেকর্ডিংটা পড়তেছি, বই পড়তেছি, সাথে আবার ওই ভিডিও গুলো পড়তেছি, মানে তিনটা একসাথে মিলাচ্ছে আর কি এখন একটা একটা। আচ্ছা, আমি মনে হয় রেকর্ডিংটা বন্ধ করে ফেলি, না তো লাগবে না, কারণ আমি তো আসলে ওই